শিবির যে সংগঠন থাকবে সেই সংগঠন 12টা বাজানো খুব স্বাভাবিক। যারা এখন আত্মপ্রকাশ করেছেন শিবির হিসেবে, তারা অন্য যে সংগঠনের মধ্যে ছিলেন সেটা অনেকেই সবাই জানেন। শিবিরের ভোট কারা? শিবিরের ভোট হচ্ছে ধরেন, শিবিরের ভোট কিন্তু আজকে 2-1 দিনের মধ্যে হয় না। শিবিরের ভোটে প্রাইমারি থেকে হয়। আগস্টের ঘটনাগুলো নিয়ে কোনো আলোচনা নাই, কিন্তু জুলাই ঘটনা নিয়ে অনেক আলোচনা, অনেক প্রকাশনা বেরোচ্ছে, অনেক কিছু আলোচনা নেই। আরে মানুষ তো মারা যাচ্ছে, সেই জুলাইতে হোক আগস্টে হোক, মানুষই তো মারা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার বাংলার নিয়মিত আয়োজন কথা সামান্যই। আমাদের আজকের যিনি অতিথি, আমাদের সঙ্গে যিনি কথা বলবেন, তিনি একজন গণমাধ্যম ব্যক্তিত্ব, পরিবেশ আন্দোলন কর্মী, আরও অনেক পরিচয় আছে। আমরা কথা বলতে বলতে তার সঙ্গে জানবো। তিনি শাকিল আহমেদ। শাকিল ভাই, আমাদের স্টুডিওতে আপনাকে আরেকবার স্বাগত। আপনাকে দেশের অবস্থা খুবই গরম, মানে এটা ভাদ্র মাস অনুযায়ী, কিন্তু এই ভাদ্রর গরমের সঙ্গে রাজনৈতিক উত্তাপটাও অনেক বেশি। সব কিছু মিলে আবার যদি বলি যে ট্র্যাজেডিও অনেক বেশি। এখন যদি আমরা একদম রিসেন্ট ঘটনা বলি, যেটা রাজবাড়িতে ঘটলো, নূরের পাগলার লাশ তুলে জ্বালিয়ে ফেলা, আসলে জাতি হিসাবে আমরা আইডেন্টিটি হারাচ্ছি কিনা না। আমরা যদি একটু চিন্তা করি, বিগত কয়েক দশকের যে রাজনৈতিক যাত্রা আমাদের বাংলাদেশে, সেখানে এত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। আমার তো বয়স কত না, তো সেক্ষেত্রে আমার বয়স আমি দেখিনি এরকম যে কবর থেকে তুলে এনে তাকে জ্বালিয়ে দেওয়া। এইটা কোনো না কোনো জাতির সঙ্গে আবার সিঙ্ক করে, যারা এগুলো নিয়ে থাকে। আসলে আমি তাদের নামটা মেনশন না করি এই মুহূর্তে। আমরা কি আসলে কি বলবো, আমাদের জাতিসত্তার যে এতদিনের যে শিষ্টাচার বলি বা আমাদের যে সহনশীলতা, আমরা কি সব হারিয়ে ফেলেছি? কি মনে হচ্ছে আপনার? খুব মুশকিল। মানে সেটা হচ্ছে যে আপনি যদি গত বছর খানেকের বেশি সময় ধরে আমাদের এইখানে যে সহিংসতার ঘটনাগুলো ঘটছে, সেটা যদি ভালো করে দেখেন, আপনি বুঝবেন যে আমরা আসলে মানে মানসিকতা এত বেশি পরিবর্তন, এত অল্প সময়ে এত বেশি পরিবর্তন, এটা ভাবা যায় না বাঙালিদের যে এত বেশি পরিবর্তন হবে। এই ধরনের ঘটনা পৃথিবীর সভ্য দেশ দাবিকারী আমেরিকাও হচ্ছে, আমেরিকা কেন্দ্রিক বিভিন্ন দেশে হচ্ছে। আপনি যদি একটু সার্চ করেন গুগলে, দেখতে পারবেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ে সোভিয়েতদের বিভিন্ন ধরনের সমাধি ক্ষেত্রগুলো থেকে তুলেছে। লিথুনিয়ায় সম্ভবত এরকম একটা ঘটনা ঘটছে। আপনি একটু আগে দেখেন, আপনি বলছেন নূরের পাগলার কথা, আপনি একটু দেখে যান, আপনি গত বছরের এই সেপ্টেম্বর মাসেই নাকি এরকম, সেপ্টেম্বর মাসটা কোন মাসে ভুলে গেছে, মনিরুদ্দিন খান বাদল সাহেবের যে মরদেহ, তার মরদেহের উপরে জুতা রেখে সেটা আগুন দিয়ে দেওয়া হয়েছিল। তো সেখানেও তখন তো খুব বেশি প্রতিবাদ দেখি। নূরের পাগলার ক্ষেত্রে যে প্রতিবাদটা আমরা সাধারণ মানুষের মধ্যে প্রত্যক্ষ করছি, সেটা তখন আমরা দেখিনি। এটা খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা বাঙালিরা আমরা এত সহিংস, এত নৃশংস আচরণ আমরা করব, এটা ভাবা যায় না। আপনি দেখেন, এটা তো একদিনে হয় না, এগুলো ঘটতে ঘটতে বলে না, কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয়, এরকম বিষয়টা কিরকম। ধরেন আমি মাঝে দেখলাম বন্য প্রাণী, অর্থাৎ কুকুর মেরে ফেলে পুঁতে রাখছে এরকম মাটির মধ্যে, বেজি জ্বালা দিচ্ছে, একটা বেজি জ্বালাই দিচ্ছে। মানে কি ভয়ঙ্কর, একটা বেজি খাঁচার মধ্যে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। মানে এইটা হচ্ছে মূলত, আমি জানি না কি, এই বাঙালিদের যে পরিবর্তন, রিসেন্টলি যে পরিবর্তন ঘটছে, সেটা ভয়ঙ্কর। এবং এইটা আমাদের আগামী দিনে ভয়ঙ্কর রকম ভোগাবে। আপনি মনে রাখেন, আগামী দিনে ভয়ঙ্কর রকম ভোগাবে। এবং আরো কি কয়েকটা বিষয় আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে রিসেন্ট সময়ে কোনো আগুন লাগাতে যে, কোনো মাজারে হামলা করতে যে মসজিদে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা তো আফগানিস্তানে, পাকিস্তানে আমরা দেখি। এই ধরনের বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটার কথা না, তাহলে এখন কেন ঘটছে? কেন আফগানিস্তান পাকিস্তানের যে ধারা, তাদের যে চিন্তা ভাবনা বা তারা ওখানের যে মানুষের যে আচরণ, সেই আচরণের মতো আমরা ওই দিকে ধাবিত হচ্ছি? এর কারণটা কি? এর কারণটা হচ্ছে তাহলে আমাদের যে সাংস্কৃতিক চর্চা, আমাদের যে শিক্ষা বা আমাদের, সেটা আসলে প্রপারলি হচ্ছে না। অথবা আমাদের একটা ভয়ঙ্কর পরিবর্তন ঘটে গেছে, আমাদের মানুষের একটা ভয়ঙ্কর পরিবর্তন ঘটে গেছে, সেখান থেকে বের হতে হবে। খুব অচিরে না বের হলে আমাদের সামনে মানে ভয়ঙ্কর দিন আসতেছে, সেটা আপনি আমি আসছে না, মানে অলরেডি এসে গেছে। এবং এখান থেকে আসলে প্রতিকারের যে উপায়, সেটা বের করতে হবে। আদারওয়াইজ আমরা
এই আমাদের অস্তিত্ব, আমাদের বাঙালি হিসেবে যে আমাদের অস্তিত্ব, সেই অস্তিত্ব আমরা হারাবো। এখন যেটা হচ্ছে যে এই ঘটনার ফল অফ যেটা, সেটা হচ্ছে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আমরা এই ঘটনা তদন্ত করছি। এখন 4 জনকে আটক করা হয়েছে, তার মধ্যে 2 জনকে বলা হচ্ছে যে ছাত্রলীগ নেতা তারা। আচ্ছা, এখন যে এই ঘটনার তদন্ত, সুষ্ঠু তদন্ত, উনি হচ্ছে সুষ্ঠু তদন্ত এই ঘটনা প্রদান করুন, কতটুকু সুষ্ঠু তদন্ত হবে বলে আপনার মনে হয়? সুষ্ঠু তদন্ত তো হচ্ছে না কোথাও। সুষ্ঠু তদন্ত হলে ধরেন একজন, আমি একটু পিছনে ঘটনায় বলে, ধরেন শেখ হাসিনা সরকার পতনের পরে বিভিন্ন সাংবাদিকদেরকে আটক করা হলো, জেলে নেওয়া হলো, সবাইকে ঢালাওভাবে হত্যা মামলা দায়ের করা হয়েছে। একজন অপরাধ করতে পারে, একজনের সম্পত্তি বানাইছেন, তার জন্য সম্পত্তি বানানো, যদি সে অবৈধভাবে সম্পত্তি বানিয়ে থাকেন তাহলে তার সেই অনুযায়ী তার শাস্তি হবে। একজনে যদি অবৈধভাবে অর্থ উপার্জন করে থাকেন সেই অনুযায়ী তার শাস্তি হবে। কিন্তু আপনি সবাইকে ঢালাওভাবে মিথ্যা মামলায়, হত্যা মামলায় আপনি আটকে রাখলেন, তো তদন্ত তো হয় নাই, তদন্ত হচ্ছে না সুষ্ঠুভাবে। আপনি কি বলে রাখি, সে জুলাই মাসে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে তার চেয়ে বেশি হত্যাকাণ্ড আগস্টে ঘটেছে। হ্যাঁ, তার মানে কি হচ্ছে? তার মানে আমি আগস্টের ঘটনাগুলো নিয়ে কোনো আলোচনা নাই, কিন্তু জুলাই ঘটনা নিয়ে অনেক আলোচনা, অনেক প্রকাশনা বেরোচ্ছে, অনেক কিছু কোনো আলোচনা নেই। আরে মানুষ তো মারা যাচ্ছে, সেই জুলাই তেমন আগস্টে মানুষই তো মারা যাচ্ছে। তো এখন বিষয় হচ্ছে যে কোনো ঘটনা যদি সুষ্ঠু তদন্ত হতো তাহলে এরকম ঘটনা ঘটতো না। শুরু থেকে যদি হতো তাহলে এরকম ঘটনা ঘটতো না। সুষ্ঠু তদন্ত হবে কি হবে কিনা সেটা চাই না। কারণ আপনি এই ঘটনায় 3000-এর অধিক মানুষের নামে মামলা হয়েছে। এখন যেটা হবে ওই পলিটিক্যাল স্বার্থে, মানে বিভিন্ন আগেও আমরা দেখেছি, এখনো দেখবো, সেটা পলিটিক্যাল স্বার্থে বা বর্তমানে যারা দেশ রাষ্ট্র পরিচালনা করছেন তারা তাদের স্বার্থে বা তারা এই মামলাটাকে এমন দিকে ধাবিত করবে, অথবা এমনভাবে ধরপাকড় করবে, রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে যারা থাকবেন তাদেরকে ধরপাকড় করেই করা হবে। এরকম সুস্থ তদন্ত হবে বলে আমি বিশ্বাস করি না, বা সেটা বিশ্বাস করতে চাই। সেরকম কোনো মানে সেরকম আস্থা রাখবো, সেরকম কোনো নজির আসলে মতো আমরা দেখতে পাইনি। আর বিষয় হচ্ছে যে আমরা এর ব্যাপারে যদি বলি, কি বলে, আমাদের ডাকসু ইলেকশন চলতেছে, 2টা জরিপ হয়েছে, এর মধ্যে 2টাতেই দেখা যাচ্ছে যে শিবিরের প্রার্থী যে সাদিক কায়েম এগিয়ে আছে। এই ঢাকা ইউনিভার্সিটি এতদিনের যে প্র্যাকটিস, ঢাকা ইউনিভার্সিটির ফসল হচ্ছে আপনাদের সজিদুল রিয়ানি, আমার আরও যারা আছে, অন্য দলের আছে, সেইখান থেকে এইখানে এই প্রভাবের জায়গায় আমি জানি না, আমরা জানি না আসলে যে ইলেকশনের রেজাল্ট কী হবে। মানে অনেকে বলে যে মিথ্যা 3 প্রকার, মিথ্যা ডা, মিথ্যা বুথ ফেরত জরিপ, হ্যাঁ এরকম হইতে পারে। তো ওইরকম কোনো, মানে বেশিরভাগ আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যদি কোনো মিরাকল না ঘটে তাহলে হয়তো সাদিক কায়েমই এবারে ভিপি হবে। তো এইখানে এই প্ল্যাটফর্মে এসে শিবির দাঁড়ালো কীভাবে? তারা একটা অ্যাকর্ডিং টু কি বলে তাদের কথা অনুযায়ী তারা খুব নিষ্পেষণের মধ্যে দিয়ে গত 15 বছর ছিল, ঢাকা ইউনিভার্সিটি তারা এতদূর আগালো কীভাবে এই অবস্থার মধ্যে থেকেও, সেটা আপনার কি মনে হয়? আমি তো মনে করছি আগায় না ঢাকা ইউনিভার্সিটি। এতদিন ওরা হচ্ছে অন্য একটা সংগঠনের মধ্যে গুপ্ত অবস্থা ছিল, সেই সংগঠনে 12টা বাজিয়েছে, যে সংগঠনে ছিল, কারণ শিবির যে সংগঠন থাকবে সেই সংগঠনে 12টা বাজানো খুব স্বাভাবিক। তো এতদিন তারা ছিল, এখন তারা সুযোগ পেয়ে প্রকাশ্যে এসেছে, এখন তারা কথা বলছে। এবং যে জরিপের কথা বলছেন, একটা জরিপ তো শিবিরের নিজেরাই করেছে, ওদের নিজেদেরই অর্গানাইজেশন থেকে একটা জরিপ করেছে, সেই জরিপে ওরা নিজেরা দেখেছে ওরা ভোট পাবে। এখন আপনি যদি আমাদের লাস্ট নির্বাচনের দিকে যান, সেই নির্বাচনে দেখবেন যে সেই নির্বাচনে নুরুল হক নূর ভিপি হয়েছিলেন, এবং নুরুল হক নূর কত ভোট পেয়েছিলেন? সম্ভবত 11,000 সামথিং ভোট পেয়েছিলেন। 9,000 ভোট পেয়েছিলেন সেই সময় ছাত্রলীগের ক্যান্ডিডেট, 9,000-এর মতো ভোট পেয়েছিলেন। তবে অন্যান্য ক্যান্ডিডেট ভোট পেয়েছিলেন, আরো অনেক ক্যান্ডিডেট ছিল, বামদের ক্যান্ডিডেট ছিল, আরো অনেক ক্যান্ডিডেট ছিল। তো আমরা সেইখানে যদি একটু ধরে নিলাম যে মফস্বল থেকে যেসব ছেলেমেয়েরা ঢাকা শহরে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন, মফস্বলের যেসব ছেলেমেয়েরা, তারা কাদেরকে ভোট দেন? তারা নর্মালি ভোট দেন, যেটা হয় সেটা হচ্ছে পরিবার বিভিন্ন সময় যে রাজনীতি করেছেন, ধরেন কেউ বিএনপি রাজনীতি করেছে, কেউ আমলি রাজনীতি করেছে, আমলি রাজনীতি করলে ছাত্রলীগের প্রার্থী দিয়ে ভোট মানে যদিও ছাত্রলীগের প্রার্থী নেই মানে হলে ভোট দিতেন, অথবা বিএনপি রাজনীতি তারা ছাত্র দলের প্রার্থীকে ভোট দেন। আর এসে খুব অল্পই ধরেন বাম রাজনীতি করে, ধরেন মফস্বল থেকে এসে কিছু ছেলেমেয়েরা এসে বাম রাজনীতি করে, সংখ্যা খুবই কম। আর
শিবিরের ভোট কারা? শিবিরের ভোট হচ্ছে ধরেন শিবিরের ভোট কিন্তু আজকে 2-1 দিনের মধ্যে হয় না, শিবিরের ভোটটা প্রাইমারি থেকে, অর্থাৎ ওরা শিবিরের এমন একটা করে ওরা ওদের ধ্যান জ্ঞান হচ্ছে ধরেন প্রাইমারি থেকে রিক্রুট করে বা আরো পর থেকে রিক্রুট করে, ওরাই হচ্ছে মুসলিম শিবিরের রাজনীতি করে। সংখ্যাটা খুবই কম। আপনি যদি একটু ভালো করে একটু পর্যবেক্ষণ করেন দেখতে পারবেন যে এই সংখ্যাটা খুবই কম। আর শিবির, আমার তো মনে হয় না শিবির এখানে একটা খুব একটাই করবে। এখানে আপনি বলে রাখি, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় সব দিক থেকে আমি যেটা মনে হচ্ছে, যা দেখেছি বা যেভাবে করেছি, তাতে মনে হচ্ছে যে আমার বিচারে ছাত্র দলের যে ক্যান্ডিডেট আছেন তারা এগিয়ে থাকবেন, আমার বিচারে এরকম হচ্ছে তারা এগিয়ে থাকবেন। আর 15 বছর ধরে শিবির নিপীড়িত নির্যাতিত, এই কথা বলতে আমি রাজি না। ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিবিরের সংগঠন যারা এখন আত্মপ্রকাশ করেছেন শিবির হিসেবে, তারা অন্য যে সংগঠনের মধ্যে ছিলেন সেটা অনেকেই সবাই জানেন, অধিকাংশ বিভিন্ন সংগঠনের মধ্যে ছিলেন। ফলে এরকম করে বলার, নিপীড়ন এরকম বলার কোনো যৌক্তিকতা আমি দেখছি না। আরেকটা বিষয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় তো এইখানে হচ্ছে যে ধরেন ছাত্রলীগের যেহেতু ক্যান্ডিডেট নাই, ছাত্রলীগের প্রার্থীরা কাকে ভোট দেবে? ছাত্রলীগের প্রার্থী মানে ছাত্রলীগের যারা ভোটার তারা নিশ্চয়ই শিবিরকে ভোট দিবে না, আমি যতটুকু মনে করি শিবিরকে অন্তত ভোট দেবে না। তো সেখানে যদি ভোট না দেন তাহলে তার ভোটটা হয় ছাত্রদলে যাবে অথবা অন্য সংগঠনগুলোতে হিসেব করবে। ফলে এটা বলা যায় না আসলে, কারণ বামদেরও অনেকগুলো প্যানেল হয়েছে, দুইটা প্যানেল হয়েছে বামদের, ছাত্রীরা অন্য ফ্রন্ট মিলে 2টা প্যানেল হয়েছে। তারপরে আপনার স্বতন্ত্র প্যানেল আছে, আলাদা আলাদা ব্যক্তি মানে স্বতন্ত্রভাবে নির্বাচন করেছেন। তারপরে হচ্ছে আপনার, ফলে এখানে অনেক মানে ভোটের বিষয়টা এভাবে। আর যে জরিপটা দেখেছি, 2টা জরিপই আমার ধারণা 2টা জরিপই হচ্ছে, একটা তো আমি জানি শিবিরের সংগঠনের, এবং যে সংগঠন জরিপ করেছে সংগঠনের প্রতিষ্ঠাতা উনি আবার ওই ক্যান্ডিডেটও বটে আর কি, মানে উনি ক্যান্ডিডেটও বটে। তো হচ্ছে এরকম বলার অপেক্ষা রাখে না যে শিবির এগিয়ে থাকবে, আমি মনে করছি না। মানে এটা আমি বাইরে থেকে যতটুকু অবজারভেশন করেছি সে দেখে আমি বললাম। প্রিয় দর্শক, আমাদের আজকে আলোচনা এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার বাংলার সঙ্গে থাকুন। ধন্যবাদ।